এই তো থ্যাংক ইউ সো মাচ শ্রেয়াদি ফর অ্যাপ্রুভিং দ্য লাইভ। এইবার এসছে, আমি বুঝতেই পারছিলাম না যে লাইভটা অ্যাপ্রুভ হচ্ছে কি হচ্ছে না। ফাইনাল লাইভটা অ্যাপ্রুভ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ শ্রেয়াদি লাইভ অ্যাপ্রুভ করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যালো শুভজ্যোতি, হাই। তো এটা আমি ফার্স্ট টাইম লাইভ জয়েন করছি এসপিজি গ্রুপ। তো আমি ভীষণ এক্সাইটেড যেহেতু এটা আমার ফার্স্ট লাইভ। হ্যালো আকাশ। তো এর আগে আমি এসবিজিতে প্রচুর প্রচুর ভূতের গল্প শুনতাম, স্পেশালি শ্রেয়াদের গল্প, অনির্বাণদার গল্প। তো বেসিক্যালি ইউটিউব চ্যানেল থেকে ফলো করে আমি মেনলি শ্রেয়াদিকে মেসেজ করি এবং তারপর অনেক ওয়েটের পর ফাইনালি আমি আজকে লাইভে এসেছি, কারণ মাঝখানে আমারও একটু ব্যস্ততা ছিল, তো সেজন্য আসতে পারিনি। তো এলাম বেসিক্যালি এখানে আমি প্রচুর ভূতের গল্প শুনি। হ্যালো রুমকি দি, হ্যালো সুতপা দি, হ্যালো সৌরদীপ দি। ওহো কিউট লাগছে, থ্যাংক ইউ শ্রেয়াদি। ক্লিয়ার ভয়েস অ্যান্ড ভিডিও, ওকে শুভজ্যোতি, থ্যাংক ইউ সো মাচ। তো প্রচুর প্রচুর গল্প শুনি এবং প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে, দুপুরবেলা, রাত্রিবেলা আমি তোমাদের গল্পই শুনি। আমার ভীষণ ভালো লাগে তোমাদের প্রেজেন্টেশন, তোমাদের পারফরমেন্স। তো আমি ভাবলাম যে আমার লাইফে কিছু স্পুকি এক্সপিরিয়েন্স আছে, সেগুলো এসে তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে এই ধরনের গল্প সব জায়গায় সবার সাথে বলা যায় না। তো এখানে আমার মতো অনেক ভিউয়ার্সরা থাকে যারা এই ধরনের গল্প শুনতে খুব এনজয় করে, ভালোবাসে। তো আমার মনে হলো যে আমি আমার লাইফের ছোটখাটো কয়েকটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য এলাম। আচ্ছা, তো আমার হ্যালো অল, হ্যালো সুমিত, হ্যালো অমৃতাদি, হ্যালো মোদি, হ্যালো শ্রীমন্তা দা। আচ্ছা ঠিক আছে, এবার আমি স্টার্ট করছি। অনেকেই জয়েন করে গেছে, তো খুব বেশি সময় নষ্ট করব না। তো এবার শুরু করছি। তো মেনলি আমি যে গল্পগুলো আজকে শেয়ার করব, এর মধ্যে কিন্তু কোনো ভূত দেখা বা ভূতের সাথে আমার কোনো মানে কিছু একটা ওভারল্যাপিং কিছু হয়েছে সেরকম কিন্তু কিছু নয়। এটা টোটালি আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে আজকে আমার গল্পগুলো বলবো। এগুলো টোটালি আমার ফিলিং এবং আমার সাথে কিছু স্পুকি এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আমার মনে হয়েছে যে নট ইউজুয়াল। তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে কিন্তু ভূত দেখা বা সেই রকম কিছু একদম টিপিক্যাল ট্রেডিশনাল ভূতের গল্প কিন্তু একেবারেই নয়, ঠিক আছে? তো শুরু করছি। আমি কমেন্টসগুলো আবার পরে পড়বো, আমি একটু গল্পটা বলি, আবার তারপর আবার কমেন্টে আসছি। তো মেনলি 2016-17-তে তখন আমি ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে পড়ি। তো সেই সময় আমি কিন্তু একেবারেই ওই ভীতু প্রকৃতির নয় যে ভূত দেখলেই ভয় পেয়ে যাবো বা একা ঘরে থাকলে ভয় পাবো, অন্ধকার ঘর হলে ভয় পাবো। আমি কিন্তু একেবারেই সেরকম নই। ইনফ্যাক্ট কিছু ঘটনা ঘটার পর এখন আমি একটুখানি ভীতু হয়ে গেছি বলতে পারো। তো সেই সময়টাতে তখন আমি কিন্তু ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে পড়ি। তো হঠাৎ করে ঘটনাটা আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার নিজের বাড়িতে যেখানে বসে আমি এই গল্পটা বলছি, একদম কিন্তু সেখানে ঘটা গল্প, মানে ঘটনা। তো সেই সময় হঠাৎ করে আমার মা আমাকে একদিন বলে যে ঠিক রাত 12টার পর খুব বাজে একটা মানে ব্লাড লাইক স্মেল যেরকম হয়, রক্তের গন্ধ। আই থিঙ্ক মেয়েরা এটা ভালো বুঝবে, আমরা সবাই মেয়েরা এক্সক্রিট করি ব্লাড, তাই না? এবং সেটার খুব বাজে একটা নোংরা গন্ধ হয়, খুব বাজে একটা স্মেল হয়। তো সেরকম টাইপের স্মেল ঠিক রাত 12টার পর আমরা পেতাম এবং এইটা নোটিস করেছে সবার ফার্স্টে আমার মা। এবং তখন আমি একাই থাকতাম, আমার বিয়েও হয়নি। তো সেই সময়টা মা একদিন আমাকে বলছে যে, আমার ডাক নাম তনু, তো আমাকে বলছে তনু তুই কি এরকম রাত হলেই এরকম একটা বাজে গন্ধ তো পাস কি? তো তখন আমি প্রথম দিন মাকে বলি যে না আমার তো সেরকম কিছু এক্সপিরিয়েন্স নেই, আমি তো সেরকম ভাবে কিছু ইয়ে করতে পারি না। পরের দিন থেকে আই নোটিসড যে ঠিক আমাদের না দুটো এরকম বেডরুম আছে, এরকম এই সাইডে একটা এই সাইডে একটা, ঠিক এই ট্রায়াঙ্গেলটা যেখানে ম্যাচ হচ্ছে সেই জায়গায় হচ্ছে আমাদের ডাইনিং রুম, ঠিক আছে? ডাইনিং রুমের ওই পার্টটাতে হচ্ছে কিচেন, তার পাশে হচ্ছে বাথরুমটা। তো আই নোটিসড কি ঠিক রাত 12টার পর থেকে না একটা অদ্ভুত ব্লাডের স্মেল আমি পেতাম, ঠিক আছে? আর ঠিক ওই গন্ধটা না আমাদের যে ডাইনিং রুম সেখান থেকেই আসতো। এটা কিন্তু আমাদের বেডরুমে বা কোথাও মানে কোনো জায়গায় কোনো মানে ইয়ে নেই। তো সেখান থেকে ইট স্টার্টেড। এরপর জিনিসটা কন্টিনিউ হতে থাকে। আমার মাও খুব একটা এই সমস্ত জিনিস ইয়ে করে না, আমিও খুব একটা বিশ্বাস করতাম না সত্যি কথা বলতে। তো খুব একটা আমরা বিষয়টা গায়ে লাগাইনি। এরপর কি হলো, আমাদের যে ডাইনিং রুমটা ছিল না, ওখানে টেবিলটা এরকম রেক্ট্যাঙ্গুলার টেবিল,
টেবিলের দু সাইডে দুটো চেয়ার, আর এই যে মাঝখানটা মানে রেক্ট্যাঙ্গেলের যে সাইডগুলো সেখানে দুটো দুটো করে চেয়ার থাকতো। তো দেওয়ালের সাইডে যে চেয়ারটা, সেই চেয়ারটায় বসে আমি পড়তাম। এবার আগেই বললাম যে এরকম দুটো রুম, মাঝখানে হচ্ছে আমাদের ডাইনিং রুমটা, তার পাশে হচ্ছে কিচেন, তার পাশে ওয়াশরুম। তো কিচেনটা আমাদের এরকম ঢুকে না একটু বাঁ দিকে যেতে হয়, এরকম কিচেনে পা রাখলে একটু বাঁ দিকে গেলে আমাদের গ্যাস ওভেনটা, বেশ বড় কিচেনটা। তো মা ওখান থেকে বসে না আমাকে দেখতো যে আমি ঠিকঠাক মতো পড়ছি কিনা। আমি একটু পড়ায় ফাঁকিবাজি করতাম, সেই জন্য মা আমাকে প্রচুর চোখে চোখে রাখতাম যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি তখনও। তো হঠাৎ করে একদিন আমি পড়ছি, তো মা রান্নাঘর থেকে আমাকে বলছে, এই 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 উঠে চলে গেলি যে, কি ব্যাপার, পড়াশোনা করছিস না? এই ফোন নিয়ে সারাদিন বন্ধুদের সাথে গল্প এই সেই করে বেড়াস, ব্যাপারটা কি, পড়াশোনায় মন নেই নাকি? আমি না ভীষণ অবাক হয়ে আমি ভাবছি যে ব্যাপারটা কি হলো। আমি পড়ছি, আমার বইপত্র সব সামনে, ফোন মানে তখন যা হয় কলেজে পড়লে মা বাবার প্রচুর রেস্ট্রিকশন থাকে যে না ফোন নেবে না, পড়াশোনার সময় ফোনটা দূরে রাখবে। আমি না ভারী অবাক হয়ে ভাবছি যে মা মানে কি বলছে, কেন বলছে, আমি কিছু বুঝতে পারছি না। তো তারপরে বলতে বলতেই মা বেরিয়ে এসছে। তখন না মা আমার দিকে তাকিয়ে, আমি মায়ের দিকে তাকিয়ে, আমি ভারী অবাক হয়ে মাকে দেখছি যে মায়ের হলোটা কি। আর মাও না অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে ভাবছে আমি কি দেখলাম, কি বলছি, কিছু মেলবন্ধন পাচ্ছি না। তো আমি তখন মাকে বললাম, কি হয়েছে মা, এরকম তুমি রিয়াক্ট করছো, কি কিছু কি প্রবলেম? তো তখন মা বলছে যে আমাদের যে ওই যে বললাম বেডরুমটা ছিল, তো আমার বেডরুমটা আর বাবার মায়ের বেডরুমটা এইরকম, ঠিক আছে, মাঝখানে ডাইনিং রুমটা। আমার বাবা মায়ের বেডরুমে বাইরে না একটা স্ট্রিট লাইট আছে, সেখান থেকে ডাইরেক্ট লাইটটা ঘরের মধ্যে এসে পড়ে। তো সেই লাইটে আমাদের ঘরে আশেপাশে যা আসবাবপত্র আছে সেগুলোর পুরো একদম পরিপূর্ণ শ্যাডো দেওয়ালের মধ্যে পড়ে, ঠিক আছে, একদম মানে ঘরের মধ্যে যদি কেউ হাঁটা চলা করে তার শ্যাডো দেওয়ালে পড়ে বিকজ অফ দ্য স্ট্রিট লাইট। তো মা আমাকে বলছে যে এই তো তুই এক্ষুনি হেঁটে গেলি এর ভেতর থেকে, তো শ্যাডোটা আমি দেওয়ালে দেখলাম। মানে আমি তো এখানেই বসে, আমি তো কোথাও যাইনি। তো আমার মাও অবাক হয়ে বলছে সেটাই তো ভাবছি যে তুই এখানে বসে, তাহলে গেল কে ঘরে? তো ওই টাইমটাতে আমার না ভারী অদ্ভুত লেগেছে, সত্যি বলছি আমার ভয় লাগেনি, আমার ভারী অদ্ভুত লেগেছে। দুদিন পরে সেম এক্সপিরিয়েন্স আমার সাথে না মায়ের সাথে, আমি পড়ছি, মা সেদিন একটা বেড়াল দেখে, বেড়াল ওই রকমই দেওয়ালে তার শ্যাডো, মা মানে তাড়াহুড়ো করে এসে বলছে ঘরে বেড়াল ঢুকেছে কোথায় না, ওই রকম শ্যাডো দেখলাম, বেড়ালটা চলে গেল। তো দুজনে মিলে ধরপড় করে, বাবা তো থাকতো না, আমার বাবার ব্যবসা, তো বাবা একেবারেই ঘরে সময় দিতে পারতো না, তাড়াহুড়ো করে গিয়ে দেখছি ঘরে কোনো বেড়াল ফেরাল কিছুই নেই। আমি তখন মাকে বলছি, মা তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল, তুমি সবসময় এগুলো কি বলছো যে তুই ঘরে চলে যাচ্ছিস, বেড়াল যাচ্ছে এই সেই হ্যান ত্যান। এর কিছুদিন পর আমার বাবা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, আমার বাবার ক্রনিক লিভার ডিজিজ ধরা পড়ে, এবং বাবা এতটাই অসুস্থ হয়ে পড়ে যে বাবার এখন অবধি ট্রিটমেন্ট চলছে। বাবাকে মানে প্রত্যেক মাসে ডক্টরের কাছে যেতে হয়, এবং বাবার শরীরটা খুব একটা ভালো থাকে না। তো কাজকর্ম সমস্ত কিছু চলছে, কিন্তু তার মাঝখানেও বাবা মানে ভীষণ কনসিয়াসলি লিভার প্রবলেম যা হলে যা হয়, খাওয়া দাওয়া শোয়া টাইম মতো সবকিছুই চলে, তার মাঝখানেও অসুস্থ হয়ে পড়ে। তো সেই সময়টা আমার তখন মাস্টার্সের ফাইনাল ইয়ারের পরীক্ষা। তো আমি প্রচন্ড মানে টেন্সড, ঠিক আছে। আমি ওই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা বললাম, ওটা কিন্তু আমার মাস্টার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলছিল, গ্রাজুয়েশনের নয়। তো ওই টাইমটাতে আমার ফাইনাল সেম চলছে। তো সেই সময় বাবা অসুস্থ, আমি প্রচন্ড মানে টানাফোড়নের মধ্যে পড়ে গেছিলাম, কারণ আমার মা একেবারেই সেই হোম মেকার হাউসওয়াইফ যেরকম হয় সেরকম কিছুই করতে পারে না। তো সেই টাইমটা আমাকেই মানে পরীক্ষাও দিতে যেতে হয়েছে, আবার বাড়িতে এসে বাচ্চাদের পড়িয়ে আবার বাবাকে নিয়ে হসপিটালেও দৌড়াতে হয়েছে, সমস্ত রকমই করতে হয়েছে। এরপর যখন বাবা সুস্থ হয়ে বাড়িতে ফিরলো, প্রায়শই আমাদের ইয়েতে যাওয়া আসা হতো হসপিটালে চেক আপের জন্য। তো মা বাবা চলে যেত, আমি থাকতাম, কখন আমি বাবার সাথে যেতাম। তো এমন একদিনে আমরা তিনজনে একসাথেই গেছি হসপিটালে। তো জাস্ট হসপিটাল থেকে ফিরে আমাদের যে ওই লোহার ক্লাবচুয়াল গেটগুলো হয় না, কোল্যাপস করা যেগুলো, তো সেটা খুলে জাস্ট জুতোটা রেখে আমি মেন গেটটা মানে জাস্ট কাঠের গেটটা এরকম লক থাকে, লকটা খুলে জাস্ট ঢুকে না আমি আমার ঘরেই গেছি। ঘরে যেতে মানে
পুরো মানে ফ্ল্যাশ, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে মনে হলো কেউ কার্টেনটা সরিয়ে দিল এরকম ভাবে। পুরো আওয়াজটা আমার কানে এলো, আমি জাস্ট একটা চোখের পাতা ফেললাম, মনে হলো কার্টেনটা কেউ সরিয়ে দিল, আমি কানে শুনলাম আওয়াজটা। আমার না এত ভয় লেগেছে, মানে আমি জাস্ট এক্সপ্লেন করতে পারছি না, প্রচন্ড ভয় লেগেছে। আমি তখন ভাবছি যে কে কিভাবে কি করে, মানে আমি জাস্ট কিছু বুঝতে পারছি না তখন। মানে আমি জাস্ট ভাবছি কি মানে পর্দাটা খোলা ছিল নাকি আমি বন্ধ করে গেছিলাম, নাকি আমি ভুল করে কিছু মানে হ্যালুসিনেট করছি, আমি কিছু বুঝতে পারছি না ওই টাইমটাতে। কিন্তু আমি পরিষ্কার শুনলাম যে কেউ একটা পর্দাটাকে টেনে দিল, মানে খুলে দিল, এবং পর্দাটা খোলা কন্ডিশনেই রয়েছে, একটা বন্ধ একটা খোলা, ঠিক আছে। কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না যে সেটা আমি খুলেছি না সেটা অন্য কেউ খুলেছে। এরপর কি হলো, এরপর আস্তে আস্তে না আমার বাবা প্রচন্ড বেড রিটার্ন হয়ে গেল, অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে সে রেস্ট নিত, বেশিক্ষণ কাজ করতো, কম সময়, যা হয় আর কি মানুষ অসুস্থ থাকলে। এরপরে ছেলেরা কি হয়, এই সমস্ত জিনিস খুব একটা ফিল করে না, আর বললেও খুব একটা বিশ্বাস করে না। তো মাই ফাদার স্টার্টেড টেলিং মি কি আমি যখন বিছানায় শুই তখন মনে হয় বিছানার ওপর কেউ একটা প্রেশার দিয়ে উঠলে যেরকম হয়, মানে বিছানাটা জাস্ট এরকম প্রেশার করে উঠলে, কেউ দেখবে আমাদের পাশে আমরা যখন শুয়ে থাকি বিছানার ওপর উঠলে যেরকম বিছানাটা প্রেশারাইজ হয়ে একটু নিচে নেমে যায়, সেরকম ফিল করা স্টার্ট করে। তো এটা কিন্তু আমি বলিনি, এটা হি স্টার্টেড টেলিং মি যে আমি এরকম ফিল করছি। তারপরে যখন দুপুরবেলা শুয়ে থাকতো আমার বাবা, তো হি স্টার্টেড ফিলিং যে ঠিক পাশে, মানে আমাদের বিছানা আর আমাদের হচ্ছে সোফার মাঝখানে একটা চলাফেরা করার রাস্তা আছে, তো ওইখানে কে যেন একটা অল টাইম ওয়াক করছে, এটা ফিল করতো বাবা। তো এরপরে মোটামুটি বেশ কিছুদিন হয়ে যায়, বাবা আস্তে আস্তে সেরে ওঠে, বাবার শরীর স্বাস্থ্য মোটামুটি একটুখানি স্টেবল কন্ডিশনে যখন আসে, তো তখন আমি মাকে বলি, মা আমি না আমার ঘরটায় আলাদা শোবো। তো তার আগে অবধি আমি, মা, বাবা আমরা সবাই একসাথে এক ঘরেই শুতাম। তো ঠিক আছে, তারপর আমি আলাদা করে আমার বেডরুমে শোয়া স্টার্ট করি, এবং আমার সত্যি কথা বলতে কোনোদিনই কোনো ভয় লাগতো না। আমি হনুমান চালিসা বিছানার বালিশের তলায় রেখে শুতাম, আমি খুব সুন্দরভাবে আরামসে ঘুমাতাম। তো একদিন মা এসে আমাকে বললো যে তুই তো একা শুস, আমি তোর সাথে শুচ্ছি, বাবা তো ওই ঘরে শুয়ে, তাহলে ঠিক আছে বাবা ওই ঘরে শুক, এমনিতেও পুরো বিছানা নিয়ে শুতে পারবে বাবা আরামসে, আমি আর তুই তাহলে ওই ঘরে শুবো, ঠিক আছে। বেশ কিছুদিন পরে হঠাৎ করে একদিন রাত্রিবেলা এই মানে ঘটনা বা দুর্ঘটনাটা ঘটে। সেটা কি শোনো, মোটামুটি রাত্রিবেলা আমাদের খাওয়া হয়ে গেছে, আর চিরকালই না আমাদের খাওয়ার শোয়ার টাইমিংটা ভারী অদ্ভুত। আমাদের খেয়ে উঠতে উঠতে প্রায় 12টা, 12:30, 1টা বেজে যেত তখন। এখন আমি আর আমার হাজবেন্ড একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিনি, কারণ আমাদের যেহেতু কাজের প্রেশারটা থাকে, সকালবেলা আবার উঠে কাজে বসতে হয়, এই আর কি। তো আমি আর আমার মা দুজনে শুয়েছি, শীতকাল, গায়ে কম্বল দিয়ে, মোটা কম্বল লেপ দিয়ে, আর জানলা ফাল্লা সব বন্ধ, অবভিয়াসলি শীতের টাইম, ডিসেম্বর মাসের একদম শেষ দিকে, ঠান্ডা লাগছে তখন বেশ ভালো। হঠাৎ করে পুরো ঘর সাইলেন্ট, ফ্যান ট্যান কিছুই চলছে না। একটা হেডফোন যদি কোনো কাঠের জায়গায় উঠিয়ে আবার রাখা হয় কিরকম আওয়াজ হবে, টাক করে একটা আওয়াজ হবে, তাই না? সেরকম আওয়াজ হলো, একবার নয় 2-3 বার। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। আমি তখন মাকে বলছি, মা হেডফোনটা কে তুললো, ঘরে তো কেউ নেই। তখন মা আমাকে বলছে, আরে না না, টিকটিকি ফিকটিকি ঘুরছে, কোনো হেডফোনের ব্যাপার নেই, তুই আরামসে ঘুমা, ঠিক আছে। এরপর দেখছি আমি আর আমার মা শুয়ে রয়েছি, দরজাটা, আমাদের রুমের দরজা, মানে আমার রুমের দরজাটা আমি দেখছি আস্তে 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 না খুলছে, ওটা খুলছে। এবারে জানলা দরজা খোলা থাকলে এটা একটা মানে নিজেকে সান্ত্বনা দেওয়া যায় যে না হাওয়া আসছে সেই জন্য খুলছে। আমরা দুজনেই দেখছি, মানে আমি আর আমার মা দুজনেই দেখছি দরজাটা আস্তে আস্তে খুলছে, বন্ধ থেকে খুলছে। তো আমি তখন প্রচন্ড ভয় পেয়ে মাকে বলছি, মা উঠে লাইটটা জ্বালো, আমার প্রচন্ড ভয় লাগছে। তো মা তখন বলছে, না না ইঁদুর ফিঁদুর, আমাদের ঘরে প্রচুর ইঁদুর ছিল তখন, ইঁদুর ঠিদুর। আমি বলছি, ইঁদুরে এত বড় দরজা খুলে দেবে পুরো অর্ধেক, এটা কি সম্ভব? না তুই ঘুমা। আমি না দাঁত চেপে না মানে মাথার ওপর কম্বল আমি শুয়ে আছি, আমার প্রচন্ড ভয় লাগছে। হঠাৎ করে আমার প্রচন্ড মানে গুজবাম্পস হচ্ছে। এরপরে জাস্ট আধ ঘন্টা থেকে 1 ঘন্টা হয়েছে, একটা তন্দ্রা, ঘুমের মাঝামাঝি, ঠিক ঘুমও নয়, একটা তন্দ্রাচ্ছন্ন ভাব, আমি মা দুজনে। হঠাৎ করে আমাদের যে কাঠের
কাবার্ড, আমাদের না ম্যাগনেটিক কাবার্ড অনেকের বাড়িতেই থাকে, দেখবি ওরকম ম্যাগনেটিক কাবার্ড। ওই কাবার্ড খুললে যেরকম আওয়াজ হয় না, ঘটাং করে একটা আওয়াজ হয়, দেখবি ম্যাগনেটে বন্ধ করলে বা খুললে সেই রকম আওয়াজ। আমি আর আমার মা না মানে জাস্ট মনে হলো বুকটা উড়ে গেল, এত ভয় লাগছে তখন, মানে জাস্ট আর শুয়ে থাকতে পারছি না। আমার তো প্রচন্ড ভয় লাগছিল, মা তবু না সাহসিকতার সাথে শুয়ে আছে, বলছে কিছু হবে না, শুয়ে থাক। তারপর থেকেই না ফিল করতে পারছি ঠিক বিছানাটার চারপাশ দিয়ে কেউ একটা ওয়াক করছে, এবং সেটা যে ওমেন ফিগার, ওমেন ক্যারেক্টার, সেটা বেশ বুঝতে পারছি আমি, যে কেউ একটা লাল পা সাদা শাড়ি পরা। আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, না আমার মা দেখতে পাচ্ছে, কিন্তু দুজনেই অ্যাট দ্য সেম টাইম ফিল করছি যে বিছানার চারপাশ দিয়ে কেউ একটা মুভ করছে। বডি পুরো ঠান্ডা হয় না, ফ্রিজ হয়ে যাচ্ছে, নড়তে পারছি না, প্রচন্ড ভয় লাগছে, উঠে বসতে পারছি না, নেমে যে লাইট জ্বালাবো সেটা পর্যন্ত পাচ্ছি না। তখন আমার মা বেশ ভয় পায়, মানে তখন আমি আর আমার মা অন দ্য সেম রুট, দুজনেই প্রচন্ড ভয় পাচ্ছি, শুয়ে আছি, কেউ মানে কাউকে ঠেলাঠেলি করছে, ওটো লাইট চালাও। ঠিক 5 থেকে 10 মিনিট পর সেই ভূমিকম্পতেও বোধহয় এত জোরে শেক হয় না বিছানা, বেশ জোরে শেক হলো। তখন আমরা দুজনেই না লাফ মেরে বিছানার উপর উঠে বসে পড়েছি, এত ভয় লাগছে তখন। আমিও নামতে পারছি না, আমার মাও নামতে পারছে না বিছানা থেকে, এত মানে পুরো ফিল হচ্ছে বিছানার চারপাশে কেউ একটা ঘুরছে, নামলেই হয়তো তার সাথে ক্ল্যাশ লাগবে, নয় ধাক্কা লাগবে, চুপ করে বিছানায় বসে থাকি, যে আছে আছে। আমি প্রচন্ড ভয়তে আমি মাকে বলছি, মা এক্ষুনি বাবাকে ডাকো। তো মা বলছে, বাবা তো অসুস্থ, বাবার শরীরটা খারাপ, এখন যদি তুমি বাবাকে ডাকি বাবার আরো শরীর খারাপ ডিটোরিয়েট হবে, ওরকম মাঝরাতে ঘুমের মধ্যে, চুপ করে বস। মানে আমি নেমে লাইট চালাতে পারছি না, মাও নেমে লাইট চালাতে পারছে না। 5-10 মিনিট পর মা বোধহয় নেমে লাইটটা জ্বালায়, এবং তারপরে আমরা পুরো রাত ওই রকম লাইট জ্বালিয়ে রাত্রিবেলা ঘুমাই। 2 থেকে 3 ঘন্টা বোধহয় আমাদের ঘুম হয়েছিল। তারপর ভোরে আমাদের এখানে 4:30-এর আজান হয়, তো 4:30-এর আজান যখন স্টার্ট হলো তখন মনে হলো যে বডিটা পুরো হালকা হয়ে গেল, সুন্দর ঘুম এলো, ঘুমিয়ে পড়লাম। তো মা যথারীতি সকালবেলা উঠে আবার কাজকর্মে বিজি হয়ে গেছে, আমার উঠতে উঠতে অনেকটাই লেট হয়েছে। ওরে মা গো কি ভয় দেখাচ্ছে মেয়েটা। আরে না না, ভয়ের না, এটা একটা এক্সপিরিয়েন্স, ভূত টুত আমি কিছুই দেখিনি, আমি আমার জাস্ট একটা স্পুকি এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আচ্ছা, এরপরে আমি আর আমার মা দুজনে ওই পাশের রুমটা, যেটা আমার রুম ছিল, ওখানে আমরা শোয়া বন্ধ করে দিলাম টোটালি, মানে ওই ঘরে আমরা শুতাম না এই কারণে, কারণ ওই রকম একটা এক্সপিরিয়েন্স হওয়ার পর সেদিন দুজনেরই যেহেতু একসাথে হয়েছে, তো সেই জন্য ওই ঘরটা আমরা এক্সক্লুড করে দিলাম। দুপুরবেলা থাকি, বিকেলবেলা থাকি, ওই ঘরে বসে কাজ করি, পড়াশোনা করি, আমি রাতের শুই না, ঠিক আছে। এইবারেতে বাবা বিছানায় শোয়, আমি আর মা নিচে বিছানা করে সুন্দর গদি টদি বানিয়ে দুজনে শুতাম। দেন আমাদের নিচে, আমরা তো জয়েন্ট ফ্যামিলি, আমাদের নিচে আমার ঠাকুমা, দাদু, কাকা, কাকিমা, ভাই, আমরা সবাই একসাথে থাকি, আমি আর মা আর বাবা উপরে থাকি। তো হঠাৎ করে আমার দাদু একদিন বলছে, দাদু, ভাই, কাকাই সবাই একদিন বলছে, দেখবি লোহার ওই গ্রিলগুলোতে, ওই যে গ্রিল যেখানে আমরা হাত রেখে রেখে সিঁড়ি দিয়ে নিচে নামি, ওখানে যদি কেউ লাঠি দিয়ে জোরে জোরে মারে, ডং 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 গাড়াং গাড়াং করে যেরকম আওয়াজ হয়, সেই রকম আওয়াজ হচ্ছে। তো ওরা সেটা শুনেছে, আমরা কিন্তু কিছু শুনিনি। মর্নিং এ উঠে আমার দাদু বলছে যে, কি রে রাত্রিবেলা শুস না, এরকম করিস, এমনিতেই তোরা লেটে শুস, তার মধ্যে এই ধরনের সমস্যা করিস, আমরা ঘুমাতে পারি না, এই সেই। তখন আমার বাবা শুনে বলছে যে, না কালকে তো আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আমরা তো কেউ জেগেছিলাম না যে এরকম আওয়াজ হবে বা সামথিং। তো এরপর থেকে না আমার দাদু প্রচন্ড ভয় পেতে থাকে। তো আমাদের না নিচে 2টো ওয়াশরুম আছে, একটা ভেতরের ওয়াশরুম, একটা বাইরের ওয়াশরুম। তো আমার দাদু মেনলি ওই বাইরের ওয়াশরুমটা ইউজ করতো, বাইরেরটা ইউজ করা বন্ধ করে, ভেতরেরটাই করে। এবং ধীরে ধীরে দাদু না প্রচন্ড, জানি না কেন, আমার দাদু কিন্তু প্রচন্ড সাহসী, মানে হি ইজ 80 ইয়ার্স ওল্ড, ইয়েট উনি সাইকেল চালিয়ে সমস্ত জায়গায় ঘুরে ফেরে সবকিছু করে। তো দাদু না ভেতরের ওয়াশরুমটাতেও যেতে ভয় পেত। টিল নাও দাদু ঘরে ওই ক্যাথিড্রাল টাইপের যেরকম হয় না, ওই রকম রাখা আছে। দাদু যদি রাত্রিবেলা টয়লেট পায়, দাদু ওইটার মধ্যে টয়লেট করে, তবু বাইরে যায় না, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো স্টার্ট হওয়া মানে হলো। এবং এরপরে রাত্রিবেলা আমাদের রুমটার মধ্যে না মানে নানান রকম প্রবলেমস হওয়া স্টার্ট হয়। সেটা নিচের লোকেদের থেকে আমরা কমপ্লেন পাই যে এরকম রাত্রিবেলা তোমরা হাঁটাচলা করছো, প্রচুর পায়ের আওয়াজ পাচ্ছি, এই সেই হ্যান ত্যান, যখন নাকি আমরা ঘুমাই অ্যাকচুয়ালি। তো আমরা ওদের প্রত্যেক দিন সকালে উঠে ক্ল্যারিফিকেশন দিতাম যে আমরা ঘুমাই, আমরা তো કોઈ ওয়াক করিনি। এবং ওরা প্রত্যেক দিনই বলে, রোজই আমরা এরকম হাঁটার আওয়াজ পাই, তোমরা রাত্রিবেলা ঘুমাও না, ডিস্টার্ব করো। এই সমস্তর পরে আমরা একটা বড় করে বাড়িতে সত্যনারায়ণ পুজো দিই।
তো সত্যি কথা বলতে এই ধরনের প্রবলেম আমাদের বাড়িতে আগে কখনো হয়নি, এবং যেহেতু অনেক দিন আগে আমাদের জমি কিনে বাড়ি করা, সেরকম ভাবে ভিত পুজো কোনো রকম কোনো প্রবলেমই ছিল না। তো কেউ বুঝতেই পারছিল না যে সমস্যাটার কুল কিনারা কোথায়। সত্যনারায়ণ পুজোটা দেওয়ার পরে বেশ বড় করে সবাইকে ইনভাইট করা হয়, খাওয়া দাওয়া সুন্দর হওয়ার পরে আমাদের ঘরের অ্যাম্বিয়েন্সটা না কাম ডাউন হয়ে যায়, বেশ কাম ডাউন হয়ে যায়। আর সেরকম ভাবে কোনো রকম ভয়ের কিছু বা স্পুকি এক্সপিরিয়েন্স ফিলিং কিছুই সেরকম আর ছিল না। এরপর 2020 সালে আমার বিয়ে হয়। তো আমি বিয়ের পর মুভ করি পাঞ্জাবে। তো ভয়ানক এক্সপিরিয়েন্স, হ্যাঁ এই একটা ফিলিং বলতে পারো। এই ধরনের ঘটনা কেন ঘটেছিল সেটা কি না কিছুই জানা যায়নি, কারণ সত্যি কথা বলতে আমরা যে বাড়িটাতে থাকি এখনো আছি সেরকম ভাবে আর কিছুই নেই, কিন্তু ওই ফেজটাতে কেন যে ওই রকম হলো আর কেন যে ওইটা আমরা এক্সপিরিয়েন্স করলাম ওই কটা দিন, মানে হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে, এরপর 2020-তে আমার বিয়ে হয়, আমি পাঞ্জাব চলে যাই, এবং পাঞ্জাবে গিয়ে একটা নতুন কালচার, নতুন সমস্ত কিছু, মানে আমার জন্য ভীষণ মানে এক্সপ্লোরিং ছিল ব্যাপারটা। আর আমি ভীষণ এনজয়ও করছিলাম, নতুন খাওয়া দাওয়া, নতুন ধরনের মানে জায়গা, নতুন লোকজন, ভীষণ ভীষণ আমি এনজয় করতাম। তো আমার হাজব্যান্ড দুটো ফ্যাক্টরি সামলাতো, একটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আর একটা হচ্ছে পাঞ্জাবে বাটিন্ডা রোড থেকে জ্যাতো বলে একটা জায়গা আছে, যারা পাঞ্জাবে থাকো তারা জানো বা যাতায়াত হলে জানবে, বাটিন্ডা রোড থেকে জ্যাতো কানেক্ট করে এরকম একটা রোড আছে। তো সেই রোড দিয়ে ট্রাভেল করে আমার হাজব্যান্ড জ্যাতো যেত। তো জ্যাতোতে আমাদের সেকেন্ড ফ্যাক্টরিটা, যেটাও দেখাশোনা করতো। ঠিক আছে, এবং ওই ফ্যাক্টরিটা যেহেতু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে ছিল, তাই গাড়ি নিয়েও গেলে ওখান থেকে আসতে অনেক লেট হতো। তো এরকম হতো, আমার হাজব্যান্ড 2-3 দিন ওইখানেই মানে থাকতো ফ্যাক্টরিতে। আমাদের আলাদা করে থাকার জন্য সমস্ত কটেজ টাইপের বানানো রয়েছে, বাড়িঘর সব রয়েছে, কোনো প্রবলেম হতো না, ওখানে থেকে যেত। আবার ওখানে 2-3 দিন পর আবার ফেরত চলে আসতো। তো সেই টাইমটাতে না, বিয়ের পর হলে কি হবে, আমি একাই অনেকটা টাইম কাটিয়েছি। আমার শ্বশুর শাশুড়ি ননদ আমার ভাসুর সবাই আমরা একসাথে থাকতাম, জয়েন্ট ফ্যামিলি ছিল, এবং আমি খুব মানে আমার ইনলস এর সাথে ভীষণ এনজয়েবল মুমেন্ট কাটিয়েছি ওই টাইমে। স্পেশালি যেহেতু আমার হাজব্যান্ড থাকতো না, তো মানে ওরাই আমার সমস্ত কিছু ছিল, ওদের সাথেই আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই কাটিয়েছি। ঠিক আছে, তো আমাদের একটা কুকুরও ছিল, টবি, তো এখনো আছে। এইভাবে আমার হাজব্যান্ড যেহেতু থাকতো না, প্রচুর রাত অব্দি আমি জেগে জেগে আমার হাজব্যান্ডের সাথে কথা বলতাম ফোনে। এবার আমার শ্বশুর শাশুড়ি একটা রুমে শুতো, আমার ভাসুর অন্য রুমটাতে শুতো, আর আমি আর আমার ননদ অন্য একটা রুমে শুতাম। তো আমার ননদ তো ঘুমিয়ে পড়তো, আর আমি ওই 2-2-2:30 অব্দি আমার হাজব্যান্ডের সাথে ফোনে গল্প করতাম ওই টাইমে। তো কোনোদিনও আমার যে খুব ভয় লাগতো একা একা এত রাতে জেগে থাকতাম। আর পাঞ্জাবটা না আমাদের কলকাতা শহরের মতো এত বেশি না মডার্ন নয়, ওখানে পাঞ্জাবে এখনো অনেকটা রুরাল এরিয়া। এবং ওখানে বাড়িগুলো কিরকম হয় বলতো, এই দিকটাতে বাড়ি মানে ঘরের মেন গেটের মধ্যে, এই দিকটাতে ঘর, ওই দিকটাতে ঘর, মাঝখানটা না উঠান টাইপের ওপেন, মানে উপরে কিন্তু কোনো ছাদ নেই। আমাদের যেমন কলকাতায় বাড়ি ঘরে ছাদ থাকে উপরে ঢাকনা দেওয়া, ওদের কাছে কিন্তু ওটা খুব ক্লামজি। ইনফ্যাক্ট আমি যখন পাঞ্জাব থেকে এখানে আসি আমারও মনে হয় খুব ক্লস্ট্রোফোবিক লাগছে, আমি একটু ছাদে গিয়ে নিঃশ্বাস নিই। ওদের কাছে কিন্তু ওইটা মানে এইরকম বাড়িঘর প্যাটার্ন কিন্তু খুব ক্লস্ট্রোফোবিক। ওদের ওখানে এরকম ঘর, ওইদিকে ঘর, আর মাথার উপর ছাদটা কিন্তু খোলা, ওরা একটু খোলামেলায় থাকতে পছন্দ করে। তো ওই মাঝখানের জায়গাটাতে আমি ওয়াক করতাম রাত্রিবেলা, আর ফোনে কথা বলতাম আমার হাজব্যান্ডের সাথে অনেক অনেক রাত অব্দি, 2-2-2:30 বেজে যেত, একদিন 3টেও বেজে যেত। তো একদিন রাত 10টা, তখন সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা মেনলি 9টা থেকে 9:30টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়তাম। তো 10টার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি দেখছি মানে মা, মানে আমার শাশুড়ি মা, আমার মানে শ্বশুর মশাই দুজনে ঘরের মধ্যে ঢুকছে। আমার ননদ অলরেডি শুয়ে পড়েছে, গিয়ে ঘুমায়নি, শুয়ে পড়েছে। মোটামুটি সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও বাসন টাসন মেজে রান্না বান্না করে যা ছিল ফ্রিজে তুলে এবার আমার হাজব্যান্ডকে ফোন করবো এরকম ভাবছি। তো আমার হাজব্যান্ড একটা টেক্সট করেছে যে আমি এখন ডিনার করছি, তুমি একটু পরে ফোন করো। ঠিক আছে, তো হঠাৎ করে ঠিক আমার পিছনের দিকটাতে, হ্যাঁ, আমি ফিল করলাম যে একটা সিঁড়ি আছে আমাদের না, ওখানে দুটো ছাদ, সামনের দিকে একটা ছাদ আর হচ্ছে পিছনের দিকে আর একটা ছাদ আছে, ওপরে যাওয়ার দুটো সাইডে দুটো ছাদ, একটা সামনে একটা পিছনের দিকে। তো পিছনের ছাদটাতে আমি ফিল করলাম কেউ একটা সিঁড়ি দিয়ে উঠে গেল, একটা ব্ল্যাক কালারের কিছু একটা শ্যাডোর মতো উঠে গেল উপরে। তো আমি না ভাবলাম যে টবি, মানে আমাদের কুকুরটা তো কালো, পুরো ব্ল্যাক ল্যাম্প, তো আমি ভাবলাম যে ও বোধহয় গেছে ছাদে। তো আমি ভাবছি এত রাতে ও তো যায় না, ও তো ওই ছাদে যায়ই না, মানে ও জাস্ট ওই বাইরের জায়গাটাতেই থাকে সবসময়, যায় না, কি জানি গেছে হয়তো। তো
তো এই ভেবে আমি জাস্ট টার্নটা নিয়েছি, দেখছি টবে আমার পিছনে বসে রয়েছে, ঠিক আছে। তো আমি না ওকে দেখে আরো অবাক হয়ে গেছি যে তাহলে গেল কে। তো তখন আমি আমার শাশুড়ি মাকে বলছি যে মা, কেউ একটা মনে হচ্ছে উপরে গেছে, আর আমি না যাওয়ার আওয়াজও পেলাম, ওই যে স্টেয়ার্সটা চড়ার যে একটা আওয়াজ সেটাও আমি পেয়েছি। তো আমি ভাবলাম হয়তো টবে গেছে, তো সেজন্য আমি আরো তো গ্রাহ্য করলাম না। কিন্তু টবে তো এখানে বসে, তাহলে কি কিছু চোরফোট ঢুকলো, আমি কি গিয়ে দেখবো? আমি কিন্তু কোনো ভয় পাইনি যে ভূত আছে বাবা কিছু, বা প্রচন্ড ভয় লাগছিল, আমি খুব র্যান্ডামলি বললাম কি গিয়ে দেখবো। তো আমার শাশুড়ি বলে একদম না, রাত হয়ে গেছে, আমরা কিন্তু রাতে কেউ ছাদে যাই না, একদম যাবে না, শুয়ে পড়ো বা ফোনে কথা বলে ঘরের মধ্যে ঢুকে কথা বলো। আচ্ছা, তো তারপরে ঠিক আছে তাহলে যাবো না, কোনো অসুবিধা নেই। তো সেদিন রাতেও কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে ফোনে 2-2:30 অব্দি ঘুরছি আর গল্প করছি। তো হঠাৎ করে আমি একদম পিছনে ওই ছাদের সামনেটাতে আমাদের একটা এরকম জায়গা আছে, মানে এরকম বসার, ওখানে না পাঞ্জাবে না মাঞ্জা থাকে, মাঞ্জা মানে যেটাকে আমরা খাটিয়া বলি। তো ওই রকম আমরা পেতে ওখানে দুপুরবেলা বসে একটু চুল টুল শোকাতাম, এই করতাম। তো ওই পেছন দিকে যেখানটা মাঞ্জাটা রাখা থাকতো সেটার সামনে আমি দেখছি বেশ অনেকটা রাস্তা, কিন্তু ঠিক আছে কিছুই নেই। হঠাৎ করে না একটা ছোট এই পাথর টাইপের যেরকম হয় না, পেবলস যেটাকে বলে, ছোট পাথর কুচি এসে না আমার একদম সামনে পড়লো, গায়ে পড়েনি, সামনে পড়লো। তো আমি ওটা দেখে না আমি অবাক, আমি উপর দিকে তাকিয়ে দেখছি যে কেউ কি আমার গায়ে ফেললো, দেখছি কেউ নেই, কোথা থেকে পড়লাম, মাথায় কিছু ঢুকছে না বিষয়টা। তো আমি আমার হাজব্যান্ডের সাথে খুব র্যান্ডামলি কথা বলতে বলতে কাটিয়ে চলে এসেছি, কিন্তু ওরা তো মানে চিন্তাই রাখিনি যে কিছু এটা ওটা বা সেটা ভয় পাবো বা সামথিং, নাথিং। আমি আমার হাজব্যান্ডকে বলিও নি, ইনফ্যাক্ট চলে এসেছি। এরপর রাত্রিবেলা তখন না মানে বেশ গরম পড়ে গেছে, সামার চলে এসছে। তো ওই টাইমটাতে আমাদের বাড়িতে একটাই এসি লাগানো ছিল, আমাদের একটা বিশাল বড় হল ঘর রয়েছে শ্বশুর বাড়িতে, বিশাল বড় হল ঘর। তো সেই হল ঘরটাতে না একটা মানে বেশ বেশ অনেক বড় বেড আছে। তো ওই বেড আর 4-5টা মাঞ্জা পরপর রাখা থাকতো। তো যেহেতু ওখানে ওই বড় এসিটা লাগানো ছিল, সেজন্য গরমকালে আমরা সবাই ওই ঘরটাতে গিয়ে শুতাম, ঠিক আছে। আর যেহেতু আমার হাজব্যান্ড থাকতো না, মানে সপ্তাহে 3-4 দিন করে বাইরেই থাকতো, তো আমি ওদের সাথে শুতাম, আমি একা কোথায় শোবো, ঠিক আছে। আর আমি একা শুতে খুব একটা পছন্দ, খুব কমফোর্টেবল লাগতো না যে সবাই একসাথে শুয়ে আছে গল্প করবো, ভয় যে পেতাম সেটা না, গল্প করবো একসাথে, গল্প করতে করতে ঘুমাবো, এরকম একটা মজা। আর তখন আমার নতুন বিয়ে হয়েছে, তো শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে থাকতে আমার বেশ ভালো লাগতো। তো সেই সময় সবাই মিলে একসাথে ঘুমাতো। আমার ননদও যথারীতি ওই রুমটাতে শিফট করে গেল যে বৌদি তুমি ফোনে কথা বলে এই ঘরে কিন্তু চলে এসো। আমি ওই ঘরে শুনলাম ঠিক আছে। তো আমি আমার রুমটাতে বসে তখন ফোনে কথা বলছি, তখন হেঁটে হেঁটে কথা বলে আমার বেশ গরম লাগতো, ঘাম হতো। তো আমি ফ্যান চালিয়ে রুমে বসে কথা বলছি। আমি ফিল করতে পারছি যে আমার রুমটার বাইরে জাস্ট জানলাটার বাইরে একটা ছেলে, সুগঠিত চেহারা, সুন্দর দেখতে, মাথায় পাগড়ি পরা, কুর্তা পায়জামা পরা, একদম টিপিক্যাল পাঞ্জাবি লুক যেটা হয়, জাস্ট জানলাটার বাইরে ওয়াক করছে। ফিল করতে পারছি, দেখতে পাচ্ছি না কিছু, ঠিক আছে। ওয়াক করছে, ওই যে হাঁটার জায়গাটা ওয়াক করছে। আমি জানলা দিয়ে দেখার চেষ্টা করছি যে কেউ কি ঢুকেছে না কি, আমি কিন্তু ফিল করছি কেউ একটা ওয়াক করছে। আমি দেখছি কেউ নেই। দ্যাট ডে আই টক টু মাই হাজব্যান্ড ফর 2 hours, 2 ঘন্টা আমরা ফোনে, 2 ঘন্টা ধরে আমি ফিল করছি জানলার বাইরে ওই ছেলেটি মানে ওয়াক করছে। তো এরপরে আমি কিন্তু এই কথাটা কাউকে বলিও নি, আমি আমার হাজব্যান্ডের সাথেও শেয়ার করিনি, এবং আমি আমার শ্বশুর শাশুড়ি ডেফিনেটলি খুব বোকা লাগে, কেউ এই ধরনের কথা খুব একটা গ্রাহ্য করে না, বিশ্বাসও করে না। তো বেশ সুন্দর লাগছে, ওকে থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি। তো তারপরে কি হলো, টিউসডে, তার পরের দিন ছিল টিউসডে। তো সেদিন না আমি রাত্রিবেলা, আমার না প্রচন্ড গরমে এটা একটা সমস্যা হয় যে আমি রাত্রিবেলা স্নান করি, প্রত্যেকদিন রাতে আমি স্নান করি গরমকালে। তো সেই দিন না রান্না বান্না সেরে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম। তো শ্যাম্পু করে নিয়ে আমি চুলটা শোকাচ্ছি, ঘরের মধ্যে বসেই চুল শোকাচ্ছি, সকলে শুয়ে পড়েছে, প্রত্যেকদিন রাতে যেরকম ঘুমোতে যায়, এসি চলছে, দরজা বন্ধ, আর আমি আমার ঘরে বসে সুন্দর দিব্যি আমার হাজব্যান্ডের সাথে গল্প করে যাচ্ছি। সেদিন আমি ফিল করছি যে বাইরে কেউ একটা ওয়াক করছে, দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ওই বিষয়টাকে অত গ্রাহ্যই করিনি, যে পারে ওয়াক করুক ভাই, আমি আমার মতো গল্প করবো, যাবো ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো।
সেই দিন আমি যখন দরজা থেকে মানে দরজাটা জাস্ট খুলে না বেরোচ্ছি, ওই মাঝখানে যে ওয়াকিং ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটা ক্রস করে হচ্ছে ওই দিকের ওই সাইডে গেলে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘরটা, মানে ওই বড় হল ঘরটা যেখানে আমরা সবাই শোবো। তো এই দিকে আমি জাস্ট গেটটা খুলেছি, বেরিয়েছি, ওই জায়গাটা ক্রস করে ওই পাটটাতে যাব। আমি ফিল করছি ওই ওয়াকিং এর জায়গার পিছন দিকটা যেখানটাতে সিঁড়ি আছে, সেই জায়গাটায় প্রচুর লোক, মানে একটা ফ্যামিলি থাকলে যেরকম হয় না, প্রচুর লোক, প্রচুর ছেলে মেয়ে, মিডিয়াম এজ, ছোট এজ, বড় বুড়ো লোক, যেরকম পুরো ফ্যামিলি হয় না, সেরকম ফ্যামিলি, প্রচুর লোক ওখানে নিজেদের মধ্যে কথা বলছে, গল্প করছে। আমি কিন্তু ফিল করছি, আমি দেখতে পাচ্ছি না কিছু। তো আমি না থমকে না একবার এরকম ভাবে তাকালাম, ভাবলাম কেউ কি সত্যি আছে, মানে আমার ভারী অদ্ভুত ফিলিং হচ্ছে। তারপর আমি মনের ভুল ভেবে ঢুকে গেছি ঘরে। এবার সেদিন আমার কোমরটা প্রচন্ড ব্যথা করছে, প্রচন্ড পেইন হচ্ছে। আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করলে কখনো কখনো হয়, দেখবে আমাদের সকলেরই হয়। তো সেদিন না আমি বলেছিলাম আমার মানে শাশুড়িকে, আমার শাশুড়ি, আমি আর আমার ননদ বিছানায় শুতাম, আর মানে আমার শ্বশুরমশাই মাঞ্জাতে শুতো, আর ওই আমার ভাসুর ঠাকুর শুলে ও একদম এসির সামনে ওই দিকটাতে মাঞ্জাতে শুতো। তো সেদিন আমি বললাম আমি আমাকে একটা আলাদা মাঞ্জা দিয়ে দাও, আমি আলাদাভাবে শোবো, আমার ওই ঘাড়ের উপর পা লাগলে বা ইয়ে লাগলে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে, ইরিটেশন হচ্ছে, আমাকে তুমি একটা আলাদা মাঞ্জা দিয়ে দাও। তো আমার শ্বশুর বললো ঠিক আছে তাহলে তুমি আমারটাতে শুয়ে পড়ো, আমি তাহলে বিছানায় শুয়ে পড়ছি। ঠিক আছে। এইবারে আমাদের ঠিক জানলাটার পাশে, মানে জাস্ট ঘর, এই গেটটা খুলে আমি ঘরে ঢুকলাম, এই গেটের পাশেই হচ্ছে জানলা। ঠিক আছে, একতলা বাড়ি, আমার জানলার পাশে হচ্ছে মাঞ্জাটা রাখা, এখানে জানলা, এখানে মাঞ্জাটা রাখা। তো আমি কম্বল নিয়ে সুন্দর, এসি চলছে, আরামসে ঘুমিয়ে পড়েছে। চুলটা না এইরকম ভাবে আমি ছেড়ে একদম মাঞ্জার নিচে এরকম ভাবে ঝুলিয়ে ঘুমাচ্ছি দিব্যি। আর চুলটা ভিজে, আমি জানি পুরো রাতে শুকিয়ে যাবে, সকালবেলা উঠে খোপা করে নেবো, ঘুমাচ্ছি। এবার সেদিন আমার এতটা শরীর খারাপ লাগছে, মানে কাজকর্মের জন্য, আদারওয়াইজ কিছু না। সেদিন না আমার শোয়ার সাথে সাথে একদম ঘুমটা এসে গেছে, তন্দ্রা এসে গেছে। ঘুমের মধ্যে আমি ফিল করছি ঠিক জানলায় পর্দা দেওয়া, জানলার বাইরে 3টে কিংবা 4টে ছেলে মেয়ে একসাথে, তারা আমাকে বাইরে ডাকছে। ঠিক আছে, আমি ঘুমের মধ্যে ফিল করছি, ফাইন। তো আমার না মাঝখানে একটু ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা ভেঙে যেতে না আমি ভাবছি কি আমি পাগল নাকি, আমি দেখছি বাইরের লাইটটাও জ্বালা, অন্যদিন ওই বাইরে ওয়াকিং এর জায়গাটার লাইটটা অফ করে দেওয়া, সেদিন লাইটটাও জ্বালা। তো আমি ধুর কি পাগলের মতো ভাবছি, ঘুমিয়ে পড়ি। তো আমি আবার চুলটা হাত দিয়ে দেখলাম চুলটা ভিজে আছে না শুকিয়ে যায়, না ভিজে আছে, থাক। তো ঠিক মাঝরাত 2:30 পৌনে 3টে হবে সেই টাইমটা, কারণ আমি শুয়েছি তো তখন অনেক রাত হয়ে গেছে, আমি হাজব্যান্ডের সাথে কথা বলে শুয়েছি, তখন বাজে 1:30 2টো বেজে গেছে। ঠিক তাই, মানে জাস্ট তন্দ্রা এসছে, আমি ঘুমিয়ে পড়েছি, একদম নিদ্রা, একদম ঘুমের মধ্যে, আমি ডিপ স্লিপ। আমি ফিল করছি যে আমার মাথার সামনেটাতে কেউ একটা ওয়াক করছে। ঠিক আছে, জুতোর খসখসানি আওয়াজ। আমি ড্যাম শিওর হয় আমার ভাসুর উঠেছে বাথরুমে যাওয়ার জন্য, গেট খুলবে, আর নয় আমাদের বাড়ির কুকুরটা, যে আমার মাঞ্জার তলে অল টাইম ঘুমায়। তো আমার না ওই আওয়াজেও ঘুম ভেঙে গেছে। ঠিক আছে, আর আমার ঘুম কিন্তু ভীষণ পাতলা, মানে আগে আমি ঘুমালে উঠতে পারতাম না, আর এখন আমার টুক করে একটা আওয়াজ হলো আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভেঙে না আমি এরকম ভাবে দেখছি, আমি দেখছি কেউ নেই, মানে আমার ভাসুর ওর মতো ওই এসির ওই সাইডটাতে ঘুমিয়ে যাচ্ছে, আর কুকুরটা আমার মাঞ্জার তলায় তো নেই, ওর মাঞ্জার তলায় ঘুমাচ্ছে। ঠিক আছে, একদম অঘরে ঘুম। কি হলো ব্যাপারটা? তারপর আমি ভাবলাম হয়তো অনেক সময় টায়ার্ডনেসের জন্য এগুলো ফিল হয়, ঘুমিয়ে পড়েছি। জাস্ট হালকা হালকা একটা ঘুম এসছে, আমি ফিল করছি একটা হাত, ঠিক আছে, মানে জাস্ট এইটুকু আমি দেখতে পাচ্ছি, এইটুকু। তারপরে কি আছে না আছে, জাস্ট ব্ল্যাক, টোটাল ব্ল্যাক। ঠিক আছে, ধরে নাও পুরো অন্ধকার, তার মধ্যে থেকে একটা হাত, জাস্ট এইটুকুনি হাত, হাতের এই 3টে আঙ্গুল। ঠিক আছে, এই জাস্ট 3টে আঙ্গুল, আর কিন্তু কিছু না, আর কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না। একটা হাত, হাতের এই 3টে আঙ্গুল জাস্ট আমার মাথার এইখান থেকে না এইরকম ভাবে জাস্ট একটা চুলের মধ্যে দিয়ে টেনে হাতটা বেরিয়ে চলে গেল। ঠিক আছে, আমি বলতে এখন আমার গায়ে কাটা দিচ্ছে বলতে গিয়ে। আমার না ছট করে ঘুমটা ভাঙলো, সাথে সাথে জ্বর, ইনস্ট্যান্ট জ্বর এসে গেছে। ঠিক আছে, আমি আমার ননদকে ঠেলছি, এই ওট 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 ওট। ঠিক আছে, ও তো অঘরে ঘুম, আমার মা শাশুড়ি মা উঠে গেছে ঘুম থেকে, উঠে বলছে কি হয়েছে তুই এরকম করছিস কেন? বলছে এক্ষুনি লাইট চলো, এক্ষুনি লাইট চলো। তো মা তো হুড়িমুড়ি করে টেনশন করে আমার ওপর দিয়ে গিয়ে না লাইটের সুইচটা অন করেছে, বলছে কি হয়েছে। যখন আমার হাতে মানে জাস্ট হাতটা দিয়ে ধরেছে তখন আমার ধুম জ্বর এসে গেছে, কিছু
ভাবার আগে যে কি হলো না হলো আমার ধুম জ্বর, ঠিক আছে। আমি লাফ মেরে বিছানায় উঠে মানে আমার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে না কাঁদছি, আর আমি বলছি যে আমার মাথায় কে হাত দিল, এটা কি ছিল, সবাই তো ঘুমাচ্ছে, আমার মাথায় কে হাত দিল। আমি না এত ভয় পেয়ে গেছি, এত ভয় সাংঘাতিক। তো যাই হোক আমার শাশুড়ি তখন বললো ঠিক আছে আমি একটু গরম চা করে আনছি, একটু চা টা খা, তাহলে দেখবি শরীরটা ভালো লাগবে, অনেক সময় হয়ে যায় এরকম কাজের প্রেশারে। আমি বলছি কাজের প্রেশারে সব ঠিক আছে, আমি তো এত ভয় পাওয়ার পাবলিক নই, প্রথম কথা আমি জানি, আর এরকম মাথায় হাতে আমি পুরো ফিল করলাম আমার জ্বর এসে, আমি নিজেই ভাবছি আমার জ্বর কি করে এলো, ঠিক আছে। তো সেই রাতে ওই ঘুম তো আর হলো না, ওই রকম ভাবে কেটে গেল। চাটা খেয়ে মানে ওনার মানে আমি আমার শাশুড়িকে একদম চেপে জড়িয়ে ধরে মানে মুখ ঢুকিয়ে এরকম ভাবে ঘুমাচ্ছি। তো পরের দিন সকালবেলা উঠে ঘুম থেকে যথারীতি ঘরের কাজ বাজ সবই থাকে, আমি আমার হাজব্যান্ডকে ফোন করি যে তুমি এক্ষুনি এসো ওখান থেকে, তুমি এখানে 2 দিন থাকবে যাবে, আমার এরকম একটা লাগছে, সাফোকেটিং লাগছে, আমি থাকতে পারছি না, তুমি এক্ষুনি এসো। তো হাজব্যান্ড আসে পরের দিন, তো এসে আমাকে বলে ঠিক আছে তুমি যখন ফোন করলে তাহলে, বাই দ্য ওয়ে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে তুই তুই করে বলে, ঠিক আছে, তুই যখন ফোন করলে আমি তাহলে একটা দিন থেকে আমি চলে যাবো আবার কাজে, কারণ ওখানে আমার প্রচন্ড কাজের প্রেশার, এই টাইম আমি না থাকলে হবে না। এবার বলি যেদিন আমার সাথে এই ঘটনাটা ঘটেছে সেদিন কোইন্সিডেন্টালি বা জানি না কিভাবে আমার হাজব্যান্ডের সাথেও একটা অদ্ভুত ঘটনা ঘটে একই টাইমে। ওই টাইমে কিন্তু আমার হাজব্যান্ড জানে না যে আমার সাথে এটা ঘটছে, আর আমিও জানি আমার হাজব্যান্ডের সাথে এটা ঘটছে, ঠিক আছে। তো আমার হাজব্যান্ডের ফোনে একটা কল আসে, তো কলটা আমার হাজব্যান্ড রিসিভ করার আগে কলটা কেটে যায়, ঠিক আছে, বারবার রিং হতে থেকে কেটে যায়। তো আমার হাজব্যান্ড যখন ঘুরিয়ে মানে কল করে আনঅ্যাভেলেবল, এবং যখন ট্রু কলারে খোলে, ট্রু কলারে তো ছবি দেওয়া থাকে, তো তখন আমার হাজব্যান্ড দেখছে যে ওখানে একটা স্কেলিটনের ছবি, একটা কঙ্কাল, পুরো মাথা থেকে পা অব্দি একটা কঙ্কালের ছবি, ঠিক আছে, আর কিচ্ছু না। আর ফোন করছে, ফোন যাচ্ছে না, আনঅ্যাভেলেবল। তো সেটা এসে আমার হাজব্যান্ড আমাকে বলে। তো সেটা শুনে তো আমি আরো ভয় পেয়ে যাই যে মানে ঘটনাটা এরকম ভাবে কোইন্সিডেন্টালি ম্যাচ করবে কি করে সম্ভব। এইবারে সেই দিন বিকেল বেলা আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের ওই ওয়াকিং জায়গাটার মাঝখানে, আমি দাঁড়িয়ে রয়েছি, আমার হাজব্যান্ড আমার পিছনে অনেক পিছনে দাঁড়িয়ে রয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি, টুক করে এসে পাথরটা আমার সামনে পড়েছে সেই দিন রাতের মতো। আমার হাজব্যান্ড যেহেতু নিজে চোখে দেখেছে, অবিশ্বাসের জায়গা নেই, তো আমার শাশুড়ি ননদ আর শ্বশুর তখন সবাই ঘরে ঢুকেছে, ঠিক আছে, বাইরে গেছিল, গেটটা খুলে ঢুকেছে, আমি বলছি মামা দেখো এরকম হয়েছে। তো তারা তো বিশ্বাস করবে না, যথারীতি এইসব ঘটনা মানে হুট করে কাউকে বললে কেউই বিশ্বাস করবে না, তো কেউ করেও না, যার কারণে আমরা এসবিতে গল্প শুনতে আসি। তো তো তখন বলছে না এসব কিচ্ছু না, আমাদের বাড়িতে তো কিছুই নেই এই সমস্ত। আমি বলছি বাড়িতে কিছু থাকুক না থাকুক, ঘটনাটা ঘটেছে। তো যেহেতু আমার হাজবেন্ড দেখেছে, তো বলছে আমার চোখের সামনে এসে পড়েছে, এটা কোথা থেকে এলো, মানে কোনো কথা নেই বাথরুমে টুক করে এসে একদম সেদিনের মতো আমার পায়ের সামনে এসে পড়েছে, বডিতে লাগেনি। সেই দিন রাত্রিবেলা আমরা ঘুমাচ্ছি ওই একই ওই বড় হল ঘরটার মধ্যে শুয়ে আছি। তো সেদিন রাতে বিছানায় আমার শাশুড়ি একদিকে, আমি একদিকে, মাঝখানে আমার হাজব্যান্ড, ঠিক আছে, আমার শ্বশুর অন্য আরেকটা মানজাতে, ননদ একটা আলাদা মানজাতে, আমার ভাসুর ওই এসির তলায় ওই কোণে শুয়ে রয়েছে আমরা সবাই। এইবারে একই সাথে আমরা দুজনে ড্রিম দেখছি, আমার হাজব্যান্ড একদিকে, আমি একদিকে, দুজনে ড্রিম দেখছি। দেখো আমি দেখছি একটা ব্যাড সোল, ঠিক আছে, তার আগা মাথা কিছুই দেখতে পাচ্ছি না, একটা সাদা একটা অবয়ব, ওকে, আর মা কালীর ওই যে প্রচন্ড একটা সেই রাগান্বিত রূপ যেরকম হয় না, একদম টোটাল ব্ল্যাক, মানে চুল পুরো উস্কো খুস্কো, 10টা হাত। মা কালীতে ইউজুয়ালি আমরা দেখি 4টে হাত কিংবা 2টো হাত এরকমই দেখি, 10টা হাত, তার চুল খোলা, মানে ওই রকম গলায় মুন্ডমালা, আর হচ্ছে একদম ব্ল্যাক কালী। তো তাদের দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। বলছে মা কালী বলছে যে ওর যদি কোনো ক্ষতি করিস আমি তোকে ভস্য করে দেবো, ঠিক আছে, মানে চোখ বড় বিস্ফোরিত করবো যে আমি তোকে ভস্য করে দেবো, এরকম ভাবে বলছে। তো আমি সেটা দেখছি, ঠিক আছে, ভিতরে ভিতরে ফিল করছি। আর এটাও ফিল করছি আমি না বিছানার একদম সাইডটাতে শুয়েছিলাম, তার পাশে আমাদের ফার্নিচার রাখা আছে, চেয়ার টেবিল সমস্ত কিছু, সোফা টোফা রাখা। ফিল করছি ঠিক আমার বিছানার পাশটাতে, কর্নিশটাতে একজন লম্বা, বিশাল লম্বা, প্রায় ছাদের টাচ হয়ে যাওয়ার মতো একজন কেউ দাঁড়িয়ে রয়েছে, কালো, পুরো পোড়া বডি, একদম পোড়া, মানে একদম মাথা থেকে পা অব্দি, মাথায় সেরকম চুল ঠুল কিছুই নেই, আর চোখটা না পুরো আমাদের এই হোয়াইট আর ব্ল্যাকটা পুরো রেড হলে যেরকম হয় এরকম রাউন্ড রাউন্ড পুরো রেড,
হাতে একটা বড় সোর্ড, মানে ওই তলোয়ার টাইপের একটা যেরকম হয় চপার টাইপের, ওরকম একটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি ফিল করছি চোখ খুললেই যেন সে আমাকে মারবে, ঠিক আছে, আমি ফিল করছি। আর তার সাথে সাথে ওই স্বপ্নটা দেখছি, দুটো একসাথে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমার হাজব্যান্ড স্বপ্ন দেখছে যে সে শুয়ে আছে আর তার পায়ের সামনে, মানে আমার হাজব্যান্ডের পায়ের সামনে একটা মহিলা টোটাল ব্ল্যাক, তার মুখ ঠুক কিছুই দেখা যাচ্ছে না, পাটা ধরে, দুটো পা ধরে আমার হাজব্যান্ডকে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাইরে, ঘরের বাইরে। তো আমার হাজব্যান্ড মানে ও যে শেক করছে, ভয়তে যে নড়ছে, আমি সেটা ফিল করতে পারছি কিন্তু বিছানায় শুয়ে, কিন্তু আমার ঘুমটা ভাঙছে না, আমি স্লিপ প্যারালাইসিস হয়ে গেছি, ঠিক আছে। চিৎকার করে একদম সে আউটবাস্ট যেরকম হয় সেরকম সবাই জেগে গেছে ঘরে, ঠিক আছে, আমরা সবাই একসাথে ঘুমাচ্ছিলাম, সবাই জেগে গেছে ঘরে। তো যাই হোক, আমার শাশুড়ি মা আরো টেনশনে পড়ে যায় যে এই রোজ এগুলো কি হচ্ছে, মানে আমার সাথে হচ্ছিল ঠিক আছে, এখন আমার হাজবেন্ডের সাথেও হওয়া স্টার্ট হলো, ঠিক আছে। তো কোনোভাবে আবার মানে নিজেকে সান্ত্বনা দিয়ে শুলাম। আমার তো প্রচন্ড ভয় লেগে গেছে, আমি তো সাইডে শুয়েছিলাম, আমি বললাম আমি মাঝখানে শোবো। তো আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমি মাঝখানে শুয়েছি এবার, ঠিক আছে, লাইট অফ করে দিয়েছে, আবার ঘুমাতে গেছি। এইবারে আমি আর কোনো স্বপ্ন দেখিনি, আমি না কানের সামনে ওই ওদের না আমাদের যেরকম হনুমান চালিসা হয়, তো ওরা এই ধরনের কিছু হলে না সুখমানি সাহিবের পাঠ করে, ঠিক আছে। আমাদের গুরু গ্রন্থ সাহিবের একটা সেকশন হচ্ছে সুখমানি সাহিব। তো বাই দ্য ওয়ে, যদি কেউ জেনে না থাকে তাহলে বলি, আমার হাজব্যান্ড কিন্তু শিখ, ঠিক আছে, আমি হিন্দু, আমি বাঙালি হলেও আমার হাজব্যান্ড শিখ পাঞ্জাবি, ঠিক আছে। তো ওরা সুখমানি সাহিবের পাঠ করে, তো সেইটা আমার কানের সামনে একদম স্লোতে আমি ফোনে চালিয়ে শুনছি, শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। 5 থেকে 10 মিনিট কিংবা 15 মিনিট হবে, আবার চিৎকার, আমার হাজব্যান্ড পাশে শুয়ে, ঠিক আছে, আবার উঠে পড়েছি আমি আর আমার সবাই উঠে পড়েছে ধরপড় করে। তো তখন বলছে ওর বোন একদম না ওই ওই মানে আমার ভাসুর যেখানে শুয়ে তার পাশের মাঞ্জাটাতে ওর বোন শুয়ে রয়েছে। তো ও বলছে আমি দেখছি যে আমার বোনের পায়ের সামনে, মানে ওর বোনের, আমার ননদের পায়ের সামনে একটা কোনো মহিলা বসে রয়েছে, একদম ব্ল্যাক কাভার করা, এরকম ঘোমটা দেওয়া, আর ওর দিকে না তাকিয়ে আছে, যেন ওকে অ্যাটাক করবে। সেটা দেখে মানে প্রচন্ড ভাবে ওই স্পুকি ফিল করে না ওরকম চিৎকার করে উঠেছে। তো ওর বোন উঠে পড়েছে, তখন বলছে যে না এরকম তো কিছুই না দাদা, তুই ভুল দেখছিস, এরকম কেন করছিস, ঘুমিয়ে পড় আবার। তো সেই দিন মর্নিংয়ে না আমি ভীষণ ভীষণ টায়ার্ড ফিল করতে থাকি, আর না অদ্ভুত টাইপের ফিলিংস আসতে থাকে যে আমি সুইসাইড কমিট করব, গলায় দড়ি দেবো, আমি দেখতে থাকি উপরে, মানে শুই যখন আমি তখন এরকম দেখি ফ্যানের মধ্যে একটা দড়ি, আমি ইমাজিন করতে থাকি, অদ্ভুত টাইপের একটা ট্রমাটাইজড সিচুয়েশনের মধ্যে আমি পড়ে যাই। এবং তারপর আমার শাশুড়ি মাকে বলতে, তো সে একটা জায়গায় আমাদের নিয়ে যায়, সেখানে ওই টুকটাক তাবিজ কবজ যেরকম হয় ওইগুলো করে, ঠিক আছে। এই বিছানায় এটা বালিশের তলা একটু রেখে শোবে, এটা হচ্ছে বিছানার পা একটুখানি বেঁধে নেবে। যদিও বাইরে হয়ে আমি কিন্তু এই সমস্ততে একদম বিশ্বাস করি না, আমি কিন্তু এগুলোতে একদম মানে একটুও বিশ্বাসী নই, আমি মানে এগুলো একদম মানতেই পারি না যে এগুলোতে কিছু হতে পারে, ঠিক আছে। তো ঠিক আছে, তো তার কথা মেনে শাশুড়ি মা আলটিমেটলি, আমার তো মানে আমি না বললেও আমার খারাপ লাগবে, ওনারও খারাপ লাগবে, আর হ্যাঁ বললেও। তো তখন আমি, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার ননদ, আমরা সবাই মিলেই যাই। তো তিনি করে দেন একজন, আমরা পিসি বলেই তাকে, আমি পিসি বলেই তাকে আখ্যা দিলাম। তো করে এবার মোটামুটি সমস্ত কিছু সেট হয়। আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি এরকমভাবে একা আর থাকতে পারবো না, তুমি দরকার হলে ওখানে লোক রেখে দাও আলাদা, ভিডিও কল করো, তুমি আর যাবে না মানে ওই বাটিন্ডা রোড ধরে যে যেততেও যেত সেখানে, অনেকটা ডিস্টেন্স। তো আই স্টার্টেড টেলিং হিম কি গেলেও সকালবেলা যাবে বা রাত্রিবেলা ফিরে চলে আসবে, রাতে আমি একা থাকতে পারবো না, ওকে। এরপরে আফটার 6 মান্থস আমি স্কুল জয়েন করি। তো স্কুলে ওখানে একটা খুব ফেমাস ইংলিশ মিডিয়াম স্কুলে আমি ইংলিশ পড়াতাম, ঠিক আছে। তো মোটামুটি আমাকে 4:30টার সময় ঘুম থেকে উঠতে হতো, কারণ 8টার মধ্যে আমাকে স্কুলে গিয়ে জয়েনিং দিতে হতো। হ্যাঁ, তার আগে রান্না বান্না করে নিজে রেডি হয়ে স্নান করে সমস্ত কিছু সেট করে বাসন টাসন ধুয়ে রেডি করে আমাকে বেরোতে হতো। তো 4:30টার সময় আমরা ঘুম থেকে উঠতাম, রাত্রিবেলা আমরা 8টা সাড়ে 8টার মধ্যে শুয়ে পড়তাম। আর পাঞ্জাবে না, যেহেতু বিকজ অফ দ্য রুরাল এরিয়া, তো ওখানে এনভায়রনমেন্টটা ওখানে 8টার মধ্যে না একদম নির্জন হয়ে যায়, ওখানে নিজে জেগে থাকলে নিজেরই ভয় লাগে, ঠিক আছে। শুয়ে পড়তাম। তখন আমি যখন 4:30টার সময় ঘুম থেকে উঠতাম, আমার হাজব্যান্ড তো ঘুমাতো, ও তো লেটে উঠতো, 5টা সাড়ে 5টার সময় উঠতো। আমি ফিল করতাম রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছি আর ফিল করছি যে আমার পেছন দিকে ওই যে ছেলেটা যাকে আমি জানলার বাইরে ফিল করতাম, সে ওয়াক করছে, ঠিক আছে।
এক দুবার আমার কানে হুইসেল আমরা সিটি মারলে যেরকম হুইসেলের আওয়াজ হয় আমি কানে শুনতাম। আমি কিন্তু রান্না করছি, আমি কিন্তু পিছন দিকে কোনোদিনও তাকিয়ে দেখিনি, বাট আমি ফিল করতাম যে আমার পিছনে হি ইজ ওয়াকিং, ঠিক আছে। ইভেন একবার আমার এটাও ফিল হয়েছে যে একদম মানে হি ইজ স্ট্যান্ডিং রাইট বিসাইড মি, একদম পিঠের পিছনেই দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তখন আমি আমার হাজব্যান্ডকে ডাকি, তো সে উঠে আসে, বলে না সেরকম কিছুই তো নেই। তো এটা আমি ফিল করতে থাকি। এরপরে আমাদের বাড়িতে একটা বিশাল বড় করে সুখমনি সাহিবের পাঠ হয় মানে বাড়িতে আমরা নিয়ে আসি গুরু গ্রন্থ সাহিব বাবাজিকে আমরা নিয়ে আসি। তো এখানে যেমন সত্যনারায়ণ পূজা হয়, ওখানে ওরা গুরু গ্রন্থ সাহিবকে মাথায় করে নিয়ে আসে, বাড়িতে রেখে আমরা যেরকম এখানে সত্যনারায়ণ পুজো করি ওখানে পাঠ হয়, ঠিক আছে। একটা 3 দিনের পাঠ হয়, সেটাকে বলা হয় খান্ড পাঠ, আর একটা হচ্ছে 1 দিনের পাঠ হয়, সেটাকে বলা হয় সুখমনি সাহিবের পাঠ। তো ওই পাঠটা রাখা হয়, আমাদের প্রচুর রিলেটিভসরা আসে, তো প্রচুর খাওয়া দাওয়া এটা সেটা পুজো আচ্ছা সমস্ত কিছু সুন্দরভাবে চলে, সুন্দরভাবে মিটে যায়। এরপরে পাটিয়ালাতে একটা কালী মন্দির আছে এবং সেটা কিন্তু পাঞ্জাবে খুব ফেমাস। বিয়ের পর যদি কারো নতুন বিয়ে হয়, সেই কালী মন্দিরে কিন্তু নিয়ে যাওয়া হয় নতুন বউকে, ঠিক আছে। এবং ওইখানে ওরা কিন্তু পুজো না দিয়ে কোনোদিনই কিন্তু লেফট ওভার করে ওরকম ফেলে রাখে না, ঠিক আছে। মানে নতুন বিয়ে হওয়া মানেই হচ্ছে সেই মাসের মধ্যে ওরা পাটিয়ালার কালী মন্দিরে গিয়ে কিন্তু একটা পুজো দিয়ে আসে এবং সেখানে সুখ চড়ায়। সুখ চড়ানো মানে হচ্ছে তার সাজসজ্জা, তার জন্য শাড়ি, সেন্ট, লিপস্টিক, নেল পলিশ, যা যা একটা মেয়ে পরতে পছন্দ করে সেগুলো কিন্তু মা কালীকে ওখানে অর্পণ করা হয়। সাথে এত বড় একটা মদের বোতলও থাকে, ঠিক আছে, কারণ সেটা একটা উগ্র কালী, ঠিক আছে। ওই পাটিয়ালার কালী মন্দিরের কালী কিন্তু প্রচন্ড উগ্র কালী, তার রূপটাও প্রচন্ড উগ্র, তোমরা নেটে সার্চ করলেও দেখতে পারবে। তো তাকে ওই রকম মদ বা দারু চড়ানো হয়, ঠিক আছে। তো সেখানে আমরা যেতে আমাদের অনেকখানি লেট হয়ে গেছিল, কারণ আমার যে টাইমে বিয়ে হয় সেটা অ্যাকচুয়ালি তারপরে কোভিড স্টার্ট হয়। 2028 অফ ফেব্রুয়ারি আমার বিয়ে হয় এবং তারপরে পরে কোভিডের সিচুয়েশন স্টার্ট হয়, সমস্ত ট্রেন ক্যান্সেল হয়েছে, আমি আর কলকাতাও ফিরতে পারিনি। 6 মাস থেকে আই থিঙ্ক 8 মাস পর আমি আমার বাপের বাড়িতে ফিরেছিলাম, ঠিক আছে, দেখা করতে। তো সেই পুজোটা দেওয়ার পরে কিছুটা না সিচুয়েশনটা স্থগিত হয়, বেশ ভালো রকমের স্থগিত হয়। সেই রকম ভাবে আমি ফিল করতেও পারি না, সেরকম ভাবে কোনো প্রবলেমস হয় না, হয় ছোটখাটো অল্প আদ্রা হয়, কিন্তু সেরকম ওই হ্যাভক যে প্রবলেমটা যেটা হচ্ছিল বা প্রচন্ড ভয় লাগাটা যেটা একা থাকতে না পারা, সেটা আস্তে আস্তে কমে যায়। কিন্তু দীর্ঘবার যখন আমি আর হাজব্যান্ড রাস্তা দিয়ে ওয়াক করছি বাড়ির সামনেটাতে, তখন আমরা দেখতাম যে এরকম বড় বড় ব্লাডের ক্লট, ঠিক আছে, রাস্তার মাঝখানে পড়ে আছে একদম পায়ের সামনে, মানে জাস্ট পাটা রাখতে গিয়ে তুলে নিলাম, এইরকম সিচুয়েশন হয়েছে। তারপরে আমার ভাসুর, মানে আমার বড় ভাসুর, মামাতো ভাসুর, মানে আমার হাজব্যান্ডের মামার ছেলে, তো তার ছেলে আমাদের বাড়িতে এসে একবার থাকা স্টার্ট করে। তো যেহেতু ও মানে পাঞ্জাবের একদম অত্যন্ত গ্রামে পড়াশোনা করতো আকাল একাডেমিতে, তো সেখানে থেকে না বাইরে আমাদের এরিয়া যেখানে আমরা থাকতাম, তো সেটা অনেক বেশি উন্নত। আবার লুধিয়ানায় গেলে কিন্তু অনেকটা সিটি পড়বে, লুধিয়ানা, পাটিয়ালা, চণ্ডীগড়, অমৃতসর, এগুলো কিন্তু অনেকটা সিটি, কলকাতার মতোই, ঠিক আছে। যত ভেতরের দিকে যাবে তত ওই জায়গাটা একটু রুরাল। তো সেখান থেকেও আমাদের বাড়িতে এসে থাকা স্টার্ট করে। প্রথম দিন যেদিন ও শোয়ে, ওই একই স্বপ্ন, যেন বিছানার পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা বড় সোট নিয়ে, পুরো কালো, চোখগুলো এরকম লাল লাল, যেন ওকে মারবে। একই স্বপ্ন দেখে, একইভাবে ঘুম থেকে ওঠে এবং মানে কাঁদতে কাঁদতে মানে আমার শাশুড়ি মাকে বলছে যেন আমি এরকম দেখলাম। যখন আমি ওটা শুনি না, আমি কোরিলেট করছি আর আমার এত ভয় লাগছে, মানে জাস্ট এক্সপ্লেন করার মতো না। তো যাই হোক, এরকম টুকটাক ঘটনা হতে থাকে। বাট গড ফরবিড যে পাটিয়ালাতে আমরা পুজোটা দেওয়ার পর আমার সাথে এই যে স্পুকি এক্সপিরিয়েন্সগুলো সেগুলো কমতে থাকে। দুটো এক্সপিরিয়েন্স না শেয়ার করলেই নয়, অদ্ভুত ঘটনা দুটো আমার সাথে ঘটে যায়। সেটা হলো ফার্স্ট টাইম আমি যখন কলকাতায় আসি, তো আমি তো ওখানে না পাঞ্জাবের লোকেরা খুব একটা সোনা গয়না পরে না, ঠিক আছে, পরে না এই কারণে যেহেতু ওখানের এরিয়াটা একটু গ্রামাঞ্চল, তো ওখানে সোনা গয়না বেশি পড়ে গেলে ছিনতাই হয়ে যায়, ওখানে বাড়ি এসে ছিনতাই বাজারে ছিনতাই করে নিয়ে চলে যায়, এইরকম এরিয়া, ঠিক আছে। মানে বাড়ির সামনে এই জাস্ট কয়েকদিন আগে একজনকে ডেকে ধাক্কা মেরে তার গলা থেকে চেন ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো সেই জন্য ওখানে সোনা পড়তে লোকে কিন্তু বেশ ভয় পায়। হ্যাঁ, এখন কলকাতা আমাদের এখানেই এই ধরনের ঘটনা হয়, তো ওখানে তো ডেফিনেটলি হবে, তাই না? আর কোভিড সিচুয়েশনের লোকের এখন যা অবস্থা, তাতে করে এই সমস্ত ছিনতাই, চুরি, ডাকাতি, এগুলো তো সর্বক্ষণই হচ্ছে।
তো সেই জন্য আমি খুব একটা না সোনার গয়না ঠয়না আমি ওখানে কখনোই পরি না, বা কখনো আমি এখান থেকে লকার থেকে বের করে আমি ওখানে নিয়ে যাই না। আমি সবসময় এখানে ওই লকারেই রাখা থাকে, যখন ইচ্ছা একটু খুলে পরি আবার রেখে দিই। এই তো সেই সময় আমি শাখাটা আর পলাটা বোধহয় আমি নিয়ে গেছিলাম। শাখা, পলা, আমার আংটি যেটা আমি পরে রয়েছে এখন, এই আংটিটা আর হচ্ছে নোয়াটা, এই সোনার জিনিসগুলো আমি পরতাম মূলত। আর যেহেতু আমার বিয়ের 1 বছর হয়নি, তো আমার মানে হাতে সবসময় ওই শাখা, পলা আর ওই ইয়েটা থাকতো তোমার চূড়া। তো সেই টাইমটাতে আমি না আবার মানে শাখাটা অল টাইম হাতে রাখতে পারি না বলে সোনার শাখাটা, সোনায় বাঁধানো শাখাটা খুলে ওই বাক্সের মধ্যে রেখে আমি নিয়ে গেছি ওখানে। আংটিটা ওই বাক্সতে, একদম নতুন আংটি বাক্সতে রাখা, পলাটাও রাখা রয়েছে, নিয়ে গেছি। এবার ট্রলিটা না আমার বাড়ি থেকে আমি যখন প্যাক করেছি সুন্দর করে, আমার বাবা একদম সেট করে প্যাক করে দিয়েছে যে তুই অন্যগুলো প্যাক কর, ততক্ষণ আমি তো ট্রলিটা প্যাক করে দিচ্ছি। তো ট্রেনে গেলাম, নিয়ে গেলাম, বাড়িতে পৌঁছালাম। রাত্রিবেলা আমি যখন শুয়ে আছি, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, আমি তখন বাপের বাড়ি থেকে কিন্তু ট্রেনে করে পাঞ্জাব চলে গেছি শ্বশুরবাড়িতে। আমি যখন শুয়ে আছি আমি তখন ফিল করছি ট্রলিটা প্রচন্ড জীবন্ত, যেন একটা নন লিভিং থিং এ একটা প্রাণ এসে গেলে যেরকম হয় না, সেরকম প্রচন্ড জীবন্ত ট্রলিটা, নন লিভিং থিং ওটা একটা। আমি নিজেই ভাবছি যে এটা কি করে হতে পারে। আমি কিন্তু তখন জাগা, আমার চোখ কিন্তু খোলা, আমি কিন্তু কনশিয়াস, ঘুম বা নিদ্রার মধ্যে নয়। আমি ভাবছি যে ট্রলিটাকে এতটা জীবন্ত কেন লাগছে, আমি নিজেই ভাবছি। এনিওয়ে মর্নিং হয়, মর্নিংয়ে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে স্নানে গেছে, তখন আমি ট্রলিটা খুলেছি, ঠিক আছে, যে জিনিসগুলো বের করে আলমারিতে লকারে রাখবো। আমি দেখছি যে কোণে বাবা ওটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছিল, পুরো জিনিসটাই হাওয়া, নেই ওটার মধ্যে। আমার তখন না মানে আমি যে কি রিয়াক্ট করব আমি বুঝতে পারছি না। আমি খুঁজছি ট্রলি এপার থেকে ওপার করে দিয়েছি, সমস্ত জামা কাপড় নামিয়েছি, আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমার শাখা আর আমার হাজব্যান্ডের একটা সোনার আংটি ছিল, দুটো খুঁজে পেলাম না। প্রচন্ড দুঃখের সাথে মা বাবাকে ফোন করে, এটা তো পাচ্ছি না, বোধহয় আমি ঘরেই রেখে এসেছি। তো যাই হোক, বাবা বললো যে এটা তো ঘরে নেই, আমি তো নিজেই প্যাক করে দিয়েছি, এটা কি করে হতে পারে যে ট্রলির মধ্যে নেই। বিশ্বাস করবে না, প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় যেখানে থাকার কথা নয়, ঠিক আছে, কারণ তখন অব্দি ট্রলিটা খোলা হয়নি, দেখলাম নেই। যাই হোক, তারপরে আস্তে আস্তে সিচুয়েশনটা থিতিয়ে যায়। জাস্ট কিছুদিন আগে, এই মাসে জাস্ট কয়েকদিন আগে আমি শ্রেয়াদিকে সেটাই বলছিলাম যে আমি পাঞ্জাব যাবো, শ্রেয়াদি আমাকে একটুখানি স্লটটা তুমি পিছনের দিকে দিও। তো সেই জন্য আজকে ফার্স্ট মার্চ আমার এখানে আসা। তো 31 জানুয়ারি 2022-তে আমি আমার শ্বশুরবাড়িতে ট্রাভেল করি, আমার ননদের বিয়ে, কাজিন ননদের। তো সেখানে যখন যাই, তো আমি সুন্দর সুন্দর কয়েকটা গয়না নিয়ে গেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, আমার ননদের জন্য, আর হচ্ছে আমার জায়ের জন্য। তো আমার ভাসুরের বিয়েও হয়ে যায় 2021-এর জানুয়ারিতে, তো নিয়ে গেছিলাম। এবার ট্রলিটা না আমি নিজে হাতে প্যাক করে ওই সেম ট্রলি, যে ট্রলিতে আগের বার নিয়ে গেছিলাম, ওই সেম ট্রলিতে একটা কোণে না গিফট র্যাপ করে আমি রেখে দিচ্ছি, ওখানে গিয়ে আমি বের করে সবাইকে দেবো। তো জাস্ট যেহেতু আগে একটা আমার 15 এক্সপিরিয়েন্স আছে ওই গয়না হারানোর, তো আমার মাথায় এটা আছে আমি যাবো, ঝট করে ট্রলিটা খুলবো, বের করবো, সবাইকে দিয়ে দেবো। তো ট্রলিটা নামিয়ে জাস্ট গেছি, ঘরের মধ্যে রেখেছি। তো মা মানে আমার শাশুড়ি মা সবাই চাটা করে এনে আমাকে দিয়েছে, যে তখন তো খুব ঠান্ডা, পাঞ্জাবে তো প্রচন্ড ঠান্ডা পড়ে। তো জাস্ট চাটা খাচ্ছি, খেতে খেতে আমি আমার হাজব্যান্ডকে বলছি এটা খুলে না বের করে দেবো জিনিসগুলো। তো আমার হাজব্যান্ড আবার আমাকে বলছে তুই চাটাকে খেয়ে নে, তারপরে তো বের করবি। ঠিক আছে, চাটা খেয়ে নিয়ে জাস্ট আমার শ্বশুর আর শাশুড়ি বেরিয়েছে ঘর থেকে, সাথে সাথে আমি ট্রলিটা খুলতে গেছি, দেখছি তালাটা খুলছে না, আটকে গেছে, অদ্ভুত ভাবে আটকে গেছে। চাবি ঘোরাচ্ছি, চাবিও ঘুরছে না। ঠিক আছে, চাবি বেঁকে যাচ্ছে, তালা খুলছে না। তো আমার শ্বশুরমশাইকে আমি ডাকে, বললাম বাবা তালাটা বোধহয় ভাঙতে হবে, এটা খুলছে না। তালাটা ভাঙি, মানে আমার শ্বশুর ভেঙে দিয়ে আর কি বেরিয়ে যায়, যে নে তালাটা ভেঙে দিলাম, এবার যা তোদের চেঞ্জ করো কোয়ার্টারে নেই। কেউ কিন্তু জানে না ওটার মধ্যে কি আছে না আছে, আমি রেখেছি গিফট র্যাপটা সব রাখা হয়েছে ওটার ভেতর। আমি জাস্ট ট্রলির চেনটা খুলে, ওই সেম ট্রলির চেনটা খুলেছি, গিফটগুলো বের করবো, 1, 2, 3 নম্বর নেই, হাওয়া। ঠিক আছে, আমি না জাস্ট মানে আমি কি রিয়াক্ট করবো, আমি তখন আমি বুঝতে পারছি না যে আমার 3 নম্বর গয়নাটা গেল কোথায়। সেম এক্সপিরিয়েন্স আবার। ঠিক আছে, তো আমি না আমার হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়ে, ও আমার মুখের দিকে তাকিয়ে, আমি জাস্ট স্টান্ট। মানে আমার শাশুড়ি মায়ের গয়না আছে, আমার ননদের গয়না আছে, আমার জায়ের গয়না হাওয়া। ঠিক আছে, এবং সেটা কিন্তু খুব একটা এক্সপেন্সিভ গয়নাও ছিল না, এই যেরকম আমি গোল্ড প্লেট গয়না পরে বসেছি একদম কিন্তু এরকম নর্মাল 300-400 টাকার গয়না ছিল ওটা। ঠিক আছে,
যেটা আমি নিয়ে গেছিলাম গিফট দেবো বলে। তো খুঁজে যাচ্ছি ট্রলি এপার থেকে ওপার হয়ে গেছে। আমি বাবাকে ফোন করেছি, বাবা আমি কি এটা কি ফেলে এসছি, একটুখানি দেখবে আলমারি ঝালমারি খুলে। তো বাবা বলছে না এখানে তো কোথাও নেই, তুই তো নিয়ে গেছিস। তাই আমি বলছি সেটাই তো আমি ভাবছি, আমি নিয়ে গেছি, গেল কোথায়। পুরো ট্রলির জামা কাপড় বের করে যে দুটো ট্রলি নিয়ে গেছি, মানে তার বোধহয় আর কোনো জায়গা ছিল না যেখানটা আমরা খুঁজিনি। অদ্ভুতভাবে গয়না হাওয়া। তো টুয়াইস, দুবার ব্যাক টু ব্যাক আমাদের সাথে এরকম গয়না হাওয়া হওয়ার ঘটনা ঘটে। সেটা কিভাবে হলো না হলো আই হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে, আমার মানে কিছু জানা নেই যেটা কিভাবে হতে পারে, যে গয়না ব্যাক থেকে লক কন্ডিশনে কিভাবে হাওয়া হতে পারে। এবং ট্রেনে যখন আমরা ট্রাভেল করি, ইউ ওয়ন্ট বিলিভ যে আমি যখন ঘুমাই আমার হাজব্যান্ড ঘুমায় না, যখন আমার হাজব্যান্ড ঘুমায় তখন আমি জেগে থাকি। এমনিতেও আমার ঘুমটা একটু কমই হয় ট্রেনে গেলে, এবং সমস্ত কিছু ঠিকঠাক চাবি আমার কাছে থাকে। এবং অদ্ভুতভাবে এই দুটো গয়না দুবারই আমি শ্বশুরবাড়িতে লাঞ্চ করি, দুবারই ইনস্ট্যান্টলি লক খোলার আগে গয়না হাওয়া। তো এই কয়েকটা স্পুকি এক্সপিরিয়েন্স ছিল। তো আমার মনে হলো এসবিজিতে এসে আমি শেয়ার করি, আমার লাইফে সকলেই দেখি শেয়ার করে। তো এটাকে অলৌকিক বলবে না স্পুকি বলবে আই ডোন্ট নো, কিন্তু আমার ভারী অদ্ভুত লেগেছে। এবং আমার মনে হয়েছে এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার মতো এসবিজি ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম। তো মনে হলো এসে শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আচ্ছা, এবার একটু রিপ্লাইটা পড়ি, কে কি লিখছে একটুখানি দেখি। ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, খুব ভালো লাগছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কি অদ্ভুত ঘটনাগুলো, খুব সুইট তুমি, থ্যাংক ইউ সো মাচ। এটার কিছু সলিউশন বার করো। কি আর সলিউশন বার করবো, মানে ভাবার বাইরে, এটা কি করে হয় আই হ্যাভ নো আইডিয়া। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো, থ্যাংক ইউ। তো খুব একটা যে ভুতুড়ে গল্প বললাম সেটাও নয়, ভূত যে ছিল না ছিল সেটাও নয়, টোটালি একটা এক্সপিরিয়েন্স ছিল, একটা স্পুকিনেস ছিল, একটা জানি না একটা অদ্ভুত টাইপের আমার নিজের এক্সপিরিয়েন্স ছিল। আমার মনে হয়েছিল এটা সেখানে শেয়ার করলে তোমাদের ভালো লাগবে, তাই জন্য করলাম। থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে এতক্ষণ ছিলে, আমার গল্প শুনে 126 পিপল আর ওয়াচিং। সো আই এম ভেরি লাকি যে তোমরা আমার সাথে এতক্ষণ টাইম স্পেন্ড করলে, তোমাদের ভালো লাগলো এবং এতক্ষণ ধরে আমরা আড্ডা দিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি। এরপরে নিশ্চয়ই আবার কিছু নতুন গল্প পেলে আসবো তোমাদের সাথে গল্প করতে। এখনের মতো আমি লাইফটা, তারপর কি হলো দিদি? তারপর আর কিছুই হয়নি। তুমি কি এখনো পাঞ্জাবে থাকো? হ্যাঁ, আমি পাঞ্জাবেই থাকি। ইউ আর সো সুইট ম্যাম, থ্যাংক ইউ। তো তারপর আর কিছু হয়নি, এইখানে ঘটনা শেষ হলো মোটামুটি যেগুলো হলো। এটা একটা না মানে আনএন্ডিং ঘটনা, এটার কোনো এন্ড মানে কোনো আগা মাথা কিছুই নেই। মানে কোথা থেকে যে স্টার্ট হলো আর কোথায় এন্ড হলো ভারী অদ্ভুত। মানে সেই জন্য আমার মনে হলো যে আমি শেয়ার করি, হয়তো তোমরা সলিউশন দিতে পারবে বা বুঝতে পারবে বা জানতে পারবে যে কেন এগুলো হয়। তো যাই হোক, এগুলো যদি কোনো রকম সলিউশন থাকে বা তোমাদের কাছে যদি কোনো আনসার থাকে ডেফিনেটলি আমাকে জানিও। তো চলো, পরের লাইভে আবার দেখা হবে তোমাদের সাথে। টিল দেন ভালো থেকো সকলে। এখনের মতো আমি চললাম, খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে। তুমি কি এখনো পাঞ্জাবে? হ্যাঁ একদম ঠিক আছে। তো এখনের মতো আমি চললাম, আবার পরের লাইভে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার, গুড নাইট।